হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে হচ্ছে আমরা কনিক ক্লাস 1 লাইভ ওয়ান পার্টে আছি। কনিক অধ্যায় নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। একটু সবাই আমাকে এটা একটু জানাও, অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা সেটা একটু আমাকে জানাও। একটু কানেকশনগুলো চেক করতেছি। অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা সবাই একটু জানাও, আর ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন দিয়ে দাও যাতে তারা লাইভে চলে আসতে পারে। ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন দিয়ে দাও যাতে তারা লাইভে চলে আসতে পারে। ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন দিয়ে দাও যেন তারা লাইভে চলে আসতে পারে। আমরা আমাদের আজকের লেকচার এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা, সব পারফেক্ট আছে। ওকে, ওকে, ঠিক আছে। দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন জানাও। আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, লেকচারটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এই অধ্যায়টা প্রথম করতেছি। আচ্ছা, ওকে, ভালো একটা অধ্যায়। হ্যাঁ, বেসিক থেকে স্টার্ট করবেন। হ্যাঁ, ঠিক আছে। আজকে আসলে যেটা করা হচ্ছে বা যে সমস্যাটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে আমার ডিভাইসগুলোতে চার্জ নাই, এবং এই কারণে আমার মোবাইলেও চার্জ নাই, ল্যাপটপেও চার্জ নেই, সবগুলোতে চার্জহীনতায় ভুগতেছি। সো খুবই দুর্যোগপূর্ণ সিচুয়েশন। এখন তোমরা কতটুকু বুঝছো কি বুঝো নাই এই জিনিসটা আমাকে আসলে মোবাইল স্ক্রিনের সামনে গিয়ে দেখতে হবে, বুঝছো? মানে আর যেহেতু ওই জন্য একটু সময় নিচ্ছিলাম ওইখানে দাঁড়িয়ে। সো এখন হচ্ছে আমরা লেকচারটা শুরু করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, কনিক নিয়ে যে কথাবার্তাগুলো আছে, এখানে আমাদের কনিকের আন্ডারে আমাদের কলেজ লেভেলের 3টা স্ট্রাকচার নিয়ে কথা বলতে হয়, বা 3টে স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলি। সেই 3টে স্ট্রাকচার কী কী আছে সেটা একটু দেখে নাও। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের উপবৃত্ত, ফার্স্ট স্ট্রাকচার উপবৃত্ত, তারপর হচ্ছে পরাবৃত্ত, তারপর অধিবৃত্ত। এরপর সাথে কনিকের মধ্যে আরও 2টা শেপ আছে।
এই তিনটা হচ্ছে আমাদের কনিক অধ্যায়ের কলেজ লেভেলে আমাদের সেকেন্ড পেপার অধ্যায় 6। এটার যে কন্টেন্ট সেই কন্টেন্টে এই তিনটা অধ্যায় আমরা আলোচনা করবো, যেখানে 6.1 হচ্ছে পরাবৃত্ত, 6.2 উপবৃত্ত এবং 6.3 হচ্ছে অধিবৃত্ত। এখন সেকেন্ড কথা হচ্ছে কনিকের ক্ষেত্রে আসলে আরও দুইটা শেপ আসে, সেটা একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে এক জোড়া সরলরেখা। এক জোড়া সরলরেখা, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে এক জোড়া সরলরেখা। এই দুইটা শেপও কনিকের মধ্যে আসে। এই দুটো শেপ নিয়েও আমাদের ডিসকাস করা লাগবে বা আলোচনা করা লাগবে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে এখন এই যে 5টা শেপ টোটালি আসলো, এই 5টা শেপ কীভাবে আসলো সেটা ফার্স্টলি আমাদের জানতে হবে। আর সেকেন্ডলি এই 5টা শেপের ইকুয়েশন কীরকম এবং কিছু বেসিক ডাটা এখান থেকে আসে সেটা আমাদের জানতে হবে। তো সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। একেবারে সহজ করে এই অধ্যায়টা আমি শেষ করে দিব ইনশাল্লাহ, তোমাদের বুঝতে একেবারেই কষ্ট হবে না, এটা শিওর থাকো, ঠিক আছে? আমার আজকের লেকচারে নিতে একটু কষ্ট হবে, কারণ আমাকে মোবাইলের পিছনে গিয়ে হচ্ছে আবার কমেন্টগুলো দেখতে হবে, কারণ আমার হাতে আলাদা কোনো ডিভাইস আজকে নাই। সবগুলো ডিভাইসে দেখলাম চার্জ শেষ। এখন মাল্টিপ্লাগ আনলাম, মাল্টিপ্লাগের লাইনও হচ্ছে হচ্ছে না, কি হচ্ছে না, যে লাইন পাচ্ছে না। মাল্টিপ্লাগের ভিতরের যে সকেট ওইখানে হয়তো ফিউজটা মানে কালকে ক্যাকে করতেছিল দেখছিলাম, পরে আর আলাদা করে আমি ট্রাই করি নাই। এখন দেখি যে আসলে ওটা ভিতরে যে ফিউজটা ছিল ওইটা আসলে ভোল্টেজ আপ ডাউনের কারণে ওইটা নষ্ট হয়ে গেছে। সো ওইটা চেক করানোর জন্য আমি এখানে দিলাম। এখন হাতে কোনো ডিভাইস নাই, মানে ফর্চুনেটলি একটা মানে অদ্ভুত একটা সিচুয়েশনে পড়ে গেলাম ক্লাসতে ঢুকে। আচ্ছা যাই হোক, তো এই জন্য আমাদের লাইফে একদিন আমি বলেছিলাম যে লাইফে 10%-এর মতো ইনসিডেন্ট থাকে যেটা নিয়ন্ত্রণ থাকে না, রিয়েকশনটা পজিটিভ হইতে হবে, তাহলে তোমার পরের ডিসিশনগুলো সুন্দর হবে। আচ্ছা ওকে, সো আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো তো এখানে যে 5টা শেপ আমরা পাচ্ছি, এই 5টা শেপের মধ্যে কীভাবে আসে সেটা একটু দেখি। তো কনিক এটা আসলে দেখতে কীরকম, এটা যদি দেখতে চাও, ওই যে তোমরা বার্থডে টুপিগুলো দেখতে না, বার্থডে টুপি অথবা হচ্ছে কোন আইসক্রিম, হ্যাঁ, তো এই যে শেপটা এটা হচ্ছে কনিকের শেপ, এই শেপটা হচ্ছে কনিকের শেপ। আচ্ছা এই শেপের ক্ষেত্রে আমরা এরকম 5টা শেপ কিভাবে পাই সেটা একটু তোমাদেরকে সহজে বলে দিই। দেখো তো কনিকের শেপের ক্ষেত্রে কনিক কিভাবে উৎপন্ন হয় সেটা একটু বলি। এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্বটাকে ফিক্সড রেখে তুমি যদি ভূমিটাকে এটাকে তুমি এই যে এটাকে অ্যাঙ্গেল ধরলে এটা লম্ব হিসেবে ডিফাইন করা যাবে। লম্বটাকে ভূমি ফিক্সড ধরে ভূমিটাকে তুমি যদি চারপাশে ঘুরাও তাহলে এরকম একটা শেপ তুমি পাবে, এবং এই শেপটাকে বলা হয় কনিকের শেপ। এরকম একটা শেপ পাবে, 3D একটা শেপ, বার্থডে টুপি যে 3D শেপ, অথবা হচ্ছে আমাদের কোন আইসক্রিমের যে 3D শেপ, সেই 3D শেপটা পাবে, একটা সার্কুলার শেপ পাবে। এই শেপটাকে বলতেছি আমরা কনিকের শেপ। এটা কি বলি? কনিকের শেপ। এই কনিকের শেপের থেকে বিভিন্নভাবে কাটলে বিভিন্ন রকমের স্ট্রাকচার পাওয়া যায়। তো বিভিন্নভাবে কাটলে বিভিন্ন রকমের স্ট্রাকচার পাওয়া যায়, এটা দ্বারা কি বোঝাচ্ছি, খুব সুন্দর একটা কন্টেন্ট, সেটা একটু বলে দিই। দেখো এই কনিকের ক্ষেত্রে লক্ষ্য করো, তুমি একটু নিজে চিন্তা করো যে আমরা যে বলছিলাম যেখানে 5টা শেপ আসে, কিভাবে আসে। দেখো বার্থডে টুপির উপরের এখানকার যে ইয়াটা, এই যে শেপটা, এটা 100% সার্কুলার না, বৃত্তীয় না, বলো বৃত্ত না। বার্থডে টুপির উপরের যেটা আছে, বুঝতে পারলে ইয়েস স্যার বুঝতে পারছি লিখো। বার্থডে টুপির উপরে যেটা আছে বা কোন আইসক্রিমের উপরের যে শেপটা তুমি দেখো, যেটা কামড়ে কামড়ে খাও, হ্যাঁ, উপর থেকে তো নিচের দিকে খাওয়া শুরু করো, উপরের শেপটা 100% বৃত্তাকার, এবং ওই উপরের শেপ থেকে আসলে কিসের শেপ আমরা পাই? বৃত্তের শেপটা পাই। সো এই জায়গার যে শেপটা, এই শেপটা 100%, এখানে তো আমি 2Dতে দেখাচ্ছি, এই জন্য তোমরা একটু কনফিউজ হচ্ছ। 3Dতে একটু পরে আমি দেখানোর ট্রাই করবো। তো উপরের যে শেপটা সেটা হচ্ছে 100% বৃত্তাকার, এবং উপরের এই শেপটাতে আমরা বৃত্তের শেপটা পাই। এখানে আমরা কিসের শেপ পাই? বৃত্তের শেপ পাই, ঠিক আছে? আর সেকেন্ডলি এই বার্থডে টুপির এই যে এটা আছে, এই পাশ থেকে তুমি একটা লাইন টানলা এবং এই পাশ থেকে আরেকটা তুমি লাইন টানলা, এই লাইন দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এবং কনিকের উপরের যে উপরের এই পয়েন্ট থেকে এরকম কনিকের সারফেসে এরকম জোড়া সরলরেখা অনেক বেশি পরিমাণে আঁকা যায়, থাউজেন্ডস অফ টাইম জোড়া সরলরেখা আঁকা যায়, তাই না? আঁকা যায় না? আঁকা যায়। সো একটার সাথে দুইটা লাইন একটা বিন্দুতে কানেক্টেড, এটাকে বলতেছি আমরা জোড়া সরলরেখা বা এক জোড়া সরলরেখা। সো কনিকের থেকে কিন্তু আমি এক জোড়া সরলরেখা পাচ্ছি। এক জোড়া সরলরেখার বেশি কন্টেন্ট আমাদের একাডেমিক সিলেবাসের মধ্যে ইনক্লুডেড না। একাডেমিক সিলেবাসে অ্যাডমিশনের মধ্যে একটা কোশ্চেন আসে যে এটা নিচে কোনটি কনিকের শেপ নির্দেশ করে, সেখানে জোড়া সরলরেখার একটা পার্ট থাকে, ওইটা আমি তোমাদেরকে টেকনিকটা দেখাবো, ঠিক আছে? আজকে যত সহজ করে পড়ানো যায় তত সহজ করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো তাহলে এখানে আমাদের কি বললাম, জোড়া সরলরেখার একটা কন্টেন্ট আছে, সেটা এখান থেকে পাওয়া যায়। তাহলে কনিকের যে শেপটা, সেই শেপের মধ্যে বৃত্তাকার শেপ পাচ্ছি, আবার এক জোড়া সরলরেখা পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি? এই যে এখানে এক জোড়া সরলরেখা,
এক জোড়া সরল রেখা। ওকে, তাহলে কনিক থেকে তুমি অলরেডি দুইটা শেপ পেয়ে গেছো, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে এক জোড়া সরল রেখা। তুমি যদি এটাকে হচ্ছে ডায়াগ্রামে দেখতে চাও আমি দেখাইতে পারি। ওকে, আচ্ছা এটা আসুক এই পাশে, এটাকে এটা লোড হোক। আচ্ছা এই যে, হ্যাঁ দেখো, তো তোমাদের সবার সামনে আশা করি ফিগারটা চলে আসছে। তো আমি তোমাদেরকে এই ফিগারটা দেখাই। এই যে দেখো, এটা লোড হতে একটু সময় নিবে। আচ্ছা, তো এখান থেকে আসলে শেপগুলো আসে, হ্যাঁ এইখান থেকে শেপগুলো আসে। এটা খুব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে। এই ফিগারটা কেমনে আসে না কেন, কনিক সেকশন। আচ্ছা ওকে, যাক এইটা হচ্ছে আমি ওকে, এটা লোড হোক, লোড হওয়ার জন্য সময় দিই। তোমরা একটু দেখো, এই যে শেপটা ছোট করা যায় না। ওকে, তো এখানে যে শেপ, এই শেপটা লক্ষ্য করো। এই শেপের ক্ষেত্রে আসলে ব্যাপারগুলো চলে আসবে। এই যে কনিকের শেপ, এই যে শেপটা তুমি দেখতেছো 3D একটা শেপ। এখান থেকে তুমি দেখো এই যে এইভাবে একটা প্যারাবোলা আসছে, এটা হচ্ছে বৃত্তাকার শেপ, এটা হচ্ছে উপবৃত্তাকার শেপ, এটা পাওয়া যাচ্ছে অধিবৃত্তাকার শেপ। এগুলো নিয়ে তোমাদের সাথে এখন আমি ডিসকাস করতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে ইন্টারনেটটা একটু স্লো দেখাচ্ছে। ইন্টারনেট স্লো দেখানোর কারণে আমার এখানে লোড হইতে সময় নিচ্ছে, আমি দুঃখিত। আচ্ছা ওকে, এটা কেটে দিই, যা হওয়ার হয়। হ্যাঁ, হাতে কলমে দেখো। তাই মোটামুটি একটা ফিগার দেখলে এবং তোমরা সেটা নেটে সার্চ দিলে চলে আসবে, ডিরেক্টলি সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এখন এখানে তাহলে যেটা বললাম যে দুইটা শেপ তুমি অলরেডি পেয়ে গেছো, তাই তো? এখন বাকি শেপগুলো কীরকম হবে সেটা হচ্ছে, তুমি যদি এই কনিকের ক্ষেত্রে, তুমি এই কনিকের কেসে এই যে লাইনটা আছে, এই লাইনের সমান্তরাল করে তুমি কনিক সেকশনটাকে কাটো, তাহলে যে শেপটা আসবে সেই শেপটা দেখতে এরকম দেখাবে। অ্যাকচুয়ালি দেখতে কীরকম দেখাবে? এরকম দেখাবে। ওকে, এবং এই শেপটাকে আমরা বলতেছি পরাবৃত্ত। ওকে, এই শেপটাকে, এই যে এই লাইনের সমান্তরাল করে তুমি টানছো, কাটছো, তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে পরাবৃত্ত। তুমি যদি এখানে এরকম করে কাটো, তাহলে উপরের যে শেপটা দেখাবে এই শেপটা এরকম আসবে। এই শেপটাকে আমরা বলতে পারি বা বলা হয় উপবৃত্ত। এইভাবে শেপগুলো আসে, তোমাকে তো জানতে হবে যে কীভাবে শেপগুলো আসে, যেটা দেখতে এরকম হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ, উপবৃত্ত। আর অধিবৃত্ত কীভাবে পাবো সেটা হচ্ছে দুইটা কনিক লাগবে, দুইটা কনিক লাগবে। ওকে, অধিবৃত্তের কেসে দুইটা কনিক সেকশন লাগবে। এই যে একটা কনিক সেকশন, এটা একটা কনিক সেকশন। এই দুইটা কনিক সেকশনের তুমি যদি এই যে মাঝখানে মিডল লাইনটা হচ্ছে এটা, তুমি তো জানো, সেটা দেখছো না, আঁকছিল না, যেটা আমরা যেভাবে কনিক আঁকছিলাম, এই মিডল লাইনের প্যারালালি তুমি যদি আঁকো, কাটো, ওকে, এই বরাবর যদি তুমি কাটো, তাহলে যে শেপটা আসবে সেই শেপটা দেখতে এরকম দেখা যাবে। এখানে সেটা উপরে নিচে দেখা যাবে, হ্যাঁ, আর আমরা এরকম একটা শেপ আসবে, এটা উপরে নিচে দেখা যাবে অ্যাকচুয়ালি। ওকে, তো এটাকে আমরা বলতেছি অধিবৃত্ত। তোমরা একটু আমাকে বলো এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা, কমেন্ট বক্সে একটু জানাও তাড়াতাড়ি। এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, হ্যাঁ, আজকে হচ্ছে কনিকের ফার্স্ট ক্লাস, কনিকের ফার্স্ট ক্লাস। কৃষ্ণ সিংহা বুয়েট ব্যাচে প্রথম কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। প্রথম 5 দিনের মধ্যে হতে পারিনি, এখন ভর্তি হওয়া যাবে কিনা একটু? হ্যাঁ, অবশ্যই যাবে, আমরা এখনও ভর্তির সুযোগ রেখেছি, তবে একটু দ্রুত ভর্তি হয়ে যায়। যারা বুয়েট ব্যাচের জন্য জানো না এখনও, তারা একটু ম্যাথেটার্স গ্রুপটা চেক করো। হ্যাঁ, তোমাদের 21 ব্যাচের জন্য খুব চমৎকার একটা কিছু এখানে আমরা এনেছি, তো এটা তোমার লাইফের অনেক বড় টার্নিং পিরিয়ড হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। ওকে, আর অনেকেই ভর্তি হয়ে গিয়েছে তোমাদের এই ব্যাচ থেকে, যারা লাইভে আছো তাদের থেকে দেখি কারা কারা বুয়েট ব্যাচে ভর্তি হয়েছে, একটু কমেন্ট করো তো দেখি। অলরেডি কারা কারা ভর্তি হয়েছো?
কেতাবুদ্দিন স্যারের বই থেকে আমি অঙ্ক করাবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, হ্যাঁ রিপিট করবো, আবার একটা শর্ট রিপিট করা হবে। ওকে, কনিকের ক্লাসগুলো যারা ঠিকভাবে করবে, সিকোয়েন্স অনুযায়ী করবে আমাদের এখানে আমার কাছে এই জায়গায়, তাদের কনিক বুঝতে একবারে কষ্ট হবে না এবং ইজিলি অবশ্যই সবগুলো অঙ্ক সে পারবে, এটা বিশ্বাস রাখো। এবং আমি খুব সহজ করে সবসময় কনিক পড়াই, খুবই সহজ করে, তো তোমাদের অনেক ভালো লাগবে, কঠিন লাগবে না একবারে। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম কথা, উপবৃত্ত, একজোড়া সরলরেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত। আমার হাতে আজকে আলাদা করে ডিভাইস নাই, যেটা বললাম, এই জন্যে আমাকে হচ্ছে ওইখানে গিয়ে মোবাইলের সামনে স্ক্রিনে কমেন্ট চেক করা লাগতেছে, কারণ যে ডিভাইসগুলো ছিল সবগুলো চার্জ শেষ, বুঝছো, রাতে কোনো চার্জ দেওয়া হয় নাই ভুলবশত, অ্যাকচুয়ালি চার্জ নাই, এটা আমি জানতামই না। আচ্ছা, তো এই ছিল আমাদের 5টা শেপ, যেখানে বললাম যে একজোড়া সরলরেখা, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলো কীভাবে পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর যদি তোমরা একটা 3D ফিগারটা দেখতে চাও, যেটা একটু আগে আমরা ট্রাই করেছি, একটু লোডিংজনিত সমস্যার জন্য আমি পরে বাদ দিয়েছিলাম। ওকে, আবার একটু ট্রাই করি। আচ্ছা, ওকে, লোড হচ্ছে, একটু ওয়েট, আমার এগুলো আগে নিয়ে নেওয়া দরকার ছিল কিন্তু আমি সময় পাইনি ঠিকভাবে। আচ্ছা, তো তোমরা এই যে দেখো, যারা ফিগারগুলো দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, যারা ফিগারগুলো দেখতে পাচ্ছ তারা অলরেডি বুঝতেছো যে এই যে শেপগুলো কীভাবে আসে, 3 ডাইমেনশনালের কেসে এই শেপগুলো কীভাবে আসে। আর এগুলোকে যদি আরেকটু সুন্দর করে দেখানো যায় তাহলে বেশি ভালো হয়। এই ফিগারটাই দেখি লোড হইতে কত সময় নেয়। আচ্ছা, ওকে, এখানে ব্রাউজারের থেকে নেটের লগ ইন হওয়াতে সময় একটু বেশি কাটে, এটা বোঝা গেছে। তো তার মানে এখানে হচ্ছে আগে ভাগে ফাইলগুলো নিয়ে রাখতে হবে। চলে এসে দাঁড়াও, ভার্সিটি টিউটর্স, কি আসছে এগুলো? এই যে পাওয়া গেছে, গুড, আলহামদুলিল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, এই যে দেখো, তোমাদেরকে আমরা একটু আগে যেটা বলছিলাম, এটা লোডিং হয়ে গেলে ঠিক মতোই দেখাবে। এই যে আমাদের কনিক সেকশন, এই কনিক সেকশনের দেখছো উপরের পয়েন্টটা 100% সার্কুলার না, যে একদম প্লেন বরাবর যদি কাটি, মিডল অফ এক্সিসের প্লেন বরাবর কাটলে দেখছো বৃত্তাকার শেপ দেখা যায়। 3 ডাইমেনশনাল ফিগারটা আর আমি 2 ডাইমেনশনাল বোর্ডে এঁকে বুঝাতে পারবো না ওইভাবে। তারপর প্যারাবোলা বা পরাবৃত্ত, পরাবৃত্তটা দেখো, এই যে আমরা যেটা বলেছিলাম, ওকে, কীভাবে কাটতে হবে। এই যে একটা তল, হ্যাঁ, যেভাবে বলেছিলাম তোমাকে, এই যে তল, এই তলের সমান্তরালে কাটতে হবে। দেখছো কাটাটা, দেখছো সমান্তরালে কাটছে, হ্যাঁ, কাটার কারণে শেপটা দেখছো, এই যে শেপটা, এই শেপটার কথাই কিন্তু আমি বলছিলাম, এই শেপটা কিন্তু পরাবৃত্ত, তাই না? এই শেপটা কিন্তু পরাবৃত্তাকার শেপ। তারপর তাহলে 2টা শেপ তোমরা অলরেডি বুঝে গেছো, পরাবৃত্তাকার শেপের ব্যাপারটা অলরেডি বুঝে গেছো। আচ্ছা, এরপর এই যে আমাদের ইলিপস বা উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে কী বলছিলাম বলো, এই যে আমাদের এরকম করে কাটতে হবে, তাই না? যে কনিক সেকশনের কেসে এরকম করে কাটতে হবে, একই কথা, এরকম শেপ আসবে, এরকম শেপ আসবে, এটা হচ্ছে উপবৃত্ত। আর অধিবৃত্তের শেপটা দেখছো, যে তুমি লাইন টানো, এই যে আমাদের 2টা পরাবৃত্তের কেসে আমরা প্রথমে যেভাবে দেখাইছিলাম, তাই না, যে এই যে একটা পরাবৃত্ত আর একটা পরাবৃত্ত এই বরাবর কাটছো, সরি, একটা কনিক আর একটা কনিক এই বরাবর কাটছো, তখন এখানে যে শেপটা আসবে সেটা দেখতে এরকম, এখানে যে কাটার ফলে যে শেপ আসবে সে দেখতে এরকম, ঠিক আছে? আর এটাকে আমরা এইভাবে দেখাইছিলাম, দুই পাশে এইভাবে এক্স অক্ষের হরিজন্টালি দেখাইছিলাম এবং বলছিলাম যে এটা ওয়াই অক্ষ বরাবর আসে। তো তোমরা একদম 3 ডাইমেনশনালি ফিগারটা দেখার পর আমাকে এটা একটু কমেন্টে জানাও যে 3 ডাইমেনশনালি ফিগার দুইটা তোমাদের কাছে মোটামুটি ইজি লাগছে কিনা বা মোটামুটি বোধগম্য হয়েছে কিনা। 3 ডাইমেনশনাল ফিগার দুইটা মোটামুটি বোধগম্য হয়েছে কিনা সেটা একটু জানাও। 3 ডাইমেনশনাল ফিগার দুইটা মোটামুটি বোধগম্য হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাও। আমি একটু কমেন্ট চেক করে আমি পরের কন্টেন্টে চলে যাচ্ছি, কারণ এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার এটা। আচ্ছা, আচ্ছা,
কনিক পারবে ইনশাল্লাহ। সরলরেখা বেশি আমি যতই কষ্ট হবে সরলরেখার সাথে তো কনিক মিল আছে। ওকে ওকে ঠিক আছে, ক্লিয়ার তাই না? চমৎকার, ক্লিয়ার। ওকে সো স্টুডেন্টস, আমরা এখানে মোটামুটি যে ফিগারগুলো দেখলাম এটা তোমাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য যে আসলে তুমি এখন কী করতে যাচ্ছ, কোন শেপ নিয়ে কাজ করতে যাচ্ছ, এটা বোঝানোর জন্য তোমাকে ফিগারগুলো 3 ডাইমেনশনাল ফিগারগুলো দেখানো। ওকে, এটা আর কোনো কাজ নাই। তো এখন আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই, যে পার্ট নিয়ে আমাদের মূল কথাবার্তা, সেখানে চলে যাই। সো এখানে আমরা যে 5টা শেপ পাইছি, সবাই একটু দেখো 5টা শেপ যেটা পাইছিলাম। ফার্স্ট শেপটা হচ্ছে বৃত্ত, তাই না? বৃত্তাকার শেপ। ওকে, বৃত্ত ইংলিশে বলে সার্কেল, যেটা শেপ দেখতে হচ্ছে এরকম, তাই না? এটা তো জানো, দেখছি। তারপর হচ্ছে আমরা বৃত্তের পরে আমি উপবৃত্ত লিখছিলাম, রিজন ছিল, দেখো রিজনটা দেখো। ওকে, সবাই কিন্তু এরকম করে পড়ায় না রিজন, সবাই বৃত্তের পরে যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বলে, কিন্তু আমার কেসে আমি একটু চেঞ্জ করে নিছি। কেন চেঞ্জ করে নিছি? কারণ তোমরা এখন বুঝবা যে অন্যরকম কিছু ব্যাপার স্যাপার আছে। পরাবৃত্ত, পরাবৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ, হ্যাঁ। তারপর হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত এই শেপ, এই শেপ, এটা মাঝখানে যাবে। এই হচ্ছে অধিবৃত্ত। আর তারপর অধিবৃত্ত শেপগুলোকে দেখা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? ওকে, পরাবৃত্ত, পরাবৃত্তের পরে আমি অধিবৃত্ত, আচ্ছা অধিবৃত্তটা এই পাশে রাখি, কিঞ্চিত ওয়েট করো, দাঁড়া একটু চাপাইতে হবে এটার ফিগারটাকে। হ্যাঁ, পরাবৃত্ত, তারপর লাস্টের 2টা অন্য কালার দিয়ে লিখি অধিবৃত্ত, অধিবৃত্ত যেটা শেপ হচ্ছে এরকম। ওকে, অধিবৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এক জোড়া সরলরেখা। এক জোড়া সরলরেখা দেখতে এরকম, তাই না? এক জোড়া সরলরেখা দেখতে এরকম, ঠিক তো বলো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 5টা শেপ। এখন এই 5টা শেপের ক্ষেত্রে এবার বেসিকটা বুঝো, কাহিনী কি, এই সিকোয়েন্সই কেন ফলো করলাম। শেপের চেঞ্জ দেখো, বৃত্ত 100% সার্কুলার, তারপর সেই বৃত্তটাকে তুমি একটু চাপ দাও, চাপ দিলে এটা উপবৃত্ত হয়ে যাবে, একটু এরকম এই শেপটা চলে আসবে, উপবৃত্ত একটা শেপ এটা চলে আসবে। 100% চাপ দিলে একটু চ্যাপটা হয়ে যাবে না, তখন শেপটা আসবে এটা। তারপর যে একটা ফুটবলের কথা চিন্তা করো, যেটা হচ্ছে 100% বৃত্ত, এই ফুটবলটাকে তুমি যদি একটু চাপ দিয়ে দাও তাহলে এরকম চলে আসবে না, ডিমের মতো একটা শেপ চলে আসবে, উপবৃত্ত। তারপর হচ্ছে এটাকে যদি আরও চাপ দাও, ফুটবলটা ফুটে যাবে, বাস্ট হয়ে যাবে, বলা যায় বাস্ট হয়ে গেলে আমাদের ফুটবলের যে সারফেস এরিয়াটা থাকবে, ওই সারফেস এরিয়ার শেপটা এরকম চলে আসবে, তখন সারফেস এরিয়া শেপটা এরকম চলে আসবে, এবং সেক্ষেত্রে এই শেপটা আসলে পরাবৃত্তাকার শেপ চলে আসবে। এবং সেই ক্ষেত্রে এইটা যত সার্কুলার তার থেকে অল্প পরিমাণ সার্কুলার হবে পরাবৃত্তের শেপ। বৃত্ত 100% সার্কুলার বা 100% হচ্ছে কার্ভেচার এখানে পাওয়া যায়, তাই না? 100% সার্কুলার, তার থেকে কম পরিমাণ সার্কুলার হচ্ছে উপবৃত্ত, তার থেকে কম পরিমাণ সার্কুলার বক্রীয় হচ্ছে কি আমাদের পরাবৃত্ত, তাই না? দেখেই বুঝতেছো। এরপর এটাকে যদি আরও চাপ দাও তাহলে এটা আরেকটা স্ট্রেইট পাওয়া যাবে সারফেস এরিয়া, তখন সেই শেপটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তের সার্কুলার রেঞ্জ কিন্তু আরও কম, তাই না? এটা অনেকটা খারাপ হয়ে গেছে, এবং একজোড়া সরলরেখা, এটাতে কোনো বক্রতার পরিমাণ নাই, এটা স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট সিচুয়েশন এখানে কাজ করতে। সো এই হয়ে যাচ্ছে আমাদের একজোড়া সরলরেখা এবং একবারে 5টা শেপ নিয়ে কথাবার্তা। এবং এই 5টা শেপের ক্ষেত্রে আমরা যদি উৎকেন্দ্রিকতা নিয়ে কথা বলি, উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি, এটা হচ্ছে বক্রতা প্রাপ্ত হওয়ার ধর্ম। উৎকেন্দ্রিকতা লিখে রাখো, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি, প্রকাশ করা হয় ই দ্বারা, যেটা অনেক বেশি ইউজ হবে এবং যেটা ডেফিনেশন আমরা একটু পরে দিব। ওকে, সো এটাকে আমরা মিনিং কি সেটা বলতে পারি যে বক্রতা প্রাপ্ত হওয়ার ধর্ম,
এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, ইসেন্ট্রিসিটি বক্রতা প্রাপ্ত হওয়া ধর্ম। এবং এখানে দেখো 100% সার্কুলার, 100% বক্রতা প্রাপ্ত হয়েছে, এই জন্যে এখানে এর ভ্যালু 0, যেটা বক্রতা 100% প্রাপ্ত হয়ে গেছে এটার ভ্যালু 0। এরপর উপবৃত্ত, বক্রতার পরিমাণ আরেকটু কমছে, এর মান আরেকটু বাড়ছে। তারপর পরাবৃত্ত, আরেকটু বক্রতার পরিমাণ কমে গেছে, এর মান আসছে এখানে। তারপর অধিবৃত্ত, এর মান 1-এর থেকে বড়, এবং এক জোড়া সরলরেখা যেখানে কোনো বক্রতা নাই, এই জন্য ধর্মটা চলে আসছে অসীম, বক্রতা প্রাপ্ত হওয়ার ধর্ম চলে আসছে অসীম। ওকে, সো এই যে সিকোয়েন্সটা দেখো, 0 থেকে বড়, 1 থেকে ছোট, 1 থেকে বড়, অসীম। তো এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের জন্যই আসলে ভ্যালিড, তাই না? এবং খুব সুন্দর করে আমরা এটার সাথে একের সাথে একটা রিলেট করতে পারছি। বক্রতা প্রাপ্ত হওয়া ধর্মের সাথে, শেফের সাথে, নামের সাথে, এগুলো সব রিলেট করা গেছে। বৃত্তের কাছাকাছি হচ্ছে উপবৃত্ত, হচ্ছে কি উপরাজা, রাজার কাছাকাছি, সো উপবৃত্ত বৃত্তের কাছাকাছি, সেটাই হয়েছে। এবং সেভাবে ধর্মগুলো সার্কুলেট হয়েছে। এবং তোমরা এরপরে এটা যে সমীকরণ, এই সমীকরণ যদি জানতে চাও, আমি একবারে লিখে দিই। বৃত্তের ক্ষেত্রে সমীকরণটা আমাদের কি আসে বলো তো ভাই? বৃত্তের ক্ষেত্রে সমীকরণ সবাই অলরেডি জানো, আমি তো লিখে দিই x² + y² = r², তাই না? আচ্ছা, আবার উপবৃত্তের শেপটা হচ্ছে কি, মানে সমীকরণ x² / a² + y² / b² = 1, যেখানে a > b আমরা ডিফাইন করে দিলাম, হ্যাঁ, যে বৃহৎ অক্ষ a, ক্ষুদ্র অক্ষ b বললাম। তারপর পরাবৃত্ত y² = 4ax, আমি একটা শেপ নিয়ে শুধু কথা বলতেছি, ওকে। তারপর অধিবৃত্ত x² / a² - y² / b² = 1, a > b, এবং এক জোড়া সরলরেখা, দ্যাট ইজ a1x + b1y + c1 * a2x + b2y + c2 = 0। এই হয়ে যাচ্ছে আমাদের 5টা সমীকরণ। তো এই একটা জায়গা থেকে প্রচুর এমসিকিউ পরীক্ষায় আসে, এটা মিস যায় না। তো এই একটা জায়গা থেকে এই যে উৎকেন্দ্রিকতার এমসিকিউ বা এটার এমসিকিউ আসে পরীক্ষায়। তো একটু দেখে রাখতে হবে বা শিখে রাখতে হবে। একটু আমাকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও দ্রুত। উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিকতা না, হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, গুড, ঠিক আছে। সো যেটা ক্লিয়ার, আমরা এবার পরের পার্টে চলে আসি, পরের পর্বে চলে আসি। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথাবার্তা, বেসিক পার্টটা আমরা মোটামুটি শেষ করতে পারলাম সাকসেসফুলি। এখন আমরা তারপরের অংশে যাব, সেটা হচ্ছে স্পেসিফিক কনিকের ডেফিনেশনে যাব। কারণ এতক্ষণ ধরে কনিক কি, কনিক দেখতে কীরকম, এখান থেকে কী কী পাচ্ছে এটা বললাম, এখন কনিকের ভিতরে একটু ঢুকতে যাচ্ছি। ওকে, সো কনিকের ভিতরে ঢোকার কেসে কনিক, এটা ডেফিনেশন লিখে রাখো। একটি স্থির বিন্দু, কনিকের ডেফিনেশন, নট পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কনিকের ডেফিনেশন, তারপর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের ডেফিনেশনে যাওয়া হবে। সো একটি স্থির বিন্দু লিখে রাখো, একটি স্থির বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে সঞ্চায়মান বিন্দু সমূহের সেটকে লিখে রাখো দ্রুত, সেটকে কনিক বলে। একটি স্থির বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা হতে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে
সঞ্চয়মান বিন্দুসমূহের সেটকে কনিক বলে। এই হচ্ছে কনিকের কমপ্লিট ডেফিনেশন। ওকে, তো এই কনিকের ডেফিনেশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে যাচ্ছে একটু দেখো। আমাদের কি ঘটনা ঘটতে যাচ্ছে, এটা ধরো যে সেই নির্দিষ্ট বিন্দু, ওকে, যেটার কোঅর্ডিনেট তুমি ধরতে পারো আলফা কমা বিটা। এটা হচ্ছে সেই নির্দিষ্ট সরলরেখা যেটার ইকুয়েশন তুমি ধরতে পারো Lx প্লাস My প্লাস সি ইকুয়াল টু 0। নির্দিষ্ট অনুপাত বজায় রেখে, তো সেই নির্দিষ্ট অনুপাত যে বিন্দুতে বজায় থাকে সেইটাকে আমরা চলমান বিন্দু পি অফ এক্স কমা ওয়াই বললাম। তাহলে এই যে ডিস্টেন্স, ধরো এটাকে আমরা পিএস বললাম, আর এই যে রেখাটাকে আমরা এমজেড দ্বারা ডিফাইন করলাম। তো স্থির বিন্দু হতে ওই নির্দিষ্ট অনুপাতের বিন্দু দূরত্ব এবং রেখা হতে ওই নির্দিষ্ট অনুপাতের বিন্দু দূরত্ব, এদের অনুপাত কি একটা নির্দিষ্ট অনুপাত, তাই না, একটা কনস্ট্যান্ট টার্ম। তো সেই ক্ষেত্রে এই যে এসপি বাই পিএম লেখা যায়। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়। এই অনুপাতকে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং সেই অনুপাতকে আমরা ই, যেটা আসলে বক্রতা প্রাপ্ত হওয়ার ধর্ম বা ইসেন্ট্রিসিটি, সেভাবে আমরা ডিফাইন করি। ঠিক আছে, তো এভাবে ই এর ডেফিনেশনটা বা ই আসছে, যে আসলে ইটা কিভাবে আসছে। আচ্ছা, তো এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে উৎকেন্দ্রিকতা ই, এভাবে ডেফিনেশন, ওই নির্দিষ্ট অনুপাত যেটা কথা বললাম সেটা নিয়ে আসলাম। এবং এই অনুপাতের ক্ষেত্রেই কাহিনীগুলো ঘটে। এই অনুপাত থেকে যখন সেই অনুপাতের ভ্যালু, এই ই এর ভ্যালু যখন 0 হয়ে যায়, তখন ওই কনিকের ক্ষেত্রে শেপ পাওয়া যায় এটা। সেই ই এর ভ্যালু যখন 0 এবং 1-এর মাঝে থাকে তখন শেপ পাওয়া যায় এটা। যখন 1 হয়ে যায় তখন শেপ পাওয়া যায় এটা। 1-এর থেকে বড় হইলে এই শেপ পাই, এবং অসীম হয়ে গেলে এই শেপ পাই। বুঝতে পারছো কথাটা? সো ওই যে বক্রতা প্রাপ্ত হচ্ছে বা কি হচ্ছে, এখান থেকে আসলে ওই জায়গায় যায়, আর ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি এখানে আসে, কিন্তু এখান থেকে ওই জায়গায় গিয়ে ব্যাখ্যা দিতে পারলে তোমাদের কাছে আরও বেশি বোধগম্য হয়। ওকে, তো আমরা তাহলে এখন এই উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটির এই জায়গায় এই ডেফিনেশনটা এভাবে আমরা ইমপ্লিমেন্টেশনে আসলাম। এখন তারপরে কি করা হবে, এসপি বাই পিএম ইকুয়াল টু তো ই বলেছি, এখন এরপরে কাজটা কী হবে? এরপরের কাজ হচ্ছে আমরা এটাকে একটা সমীকরণে রূপান্তর করব। ওকে, একটা সমীকরণ স্টাবলিশমেন্টে যাব। তো সেই সমীকরণ স্টাবলিশমেন্টের কেসে লক্ষ্য করো, এই যে আমাদের এসপি এটা হচ্ছে 2 বিন্দু দূরত্ব, আর পিএম সেটা হচ্ছে এক্স কমা ওয়াই হতে এই রেখার দূরত্ব। এইটার জন্য আমার সরলরেখার বেসিক লাগবে। আমরা কিন্তু এই লাইন এবং এই লাইন, এটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলি নাই এখনও। এটা যে কোনো একটা লাইন, এটাও যে কোনো একটা লাইন, ঠিক আছে, যে কোনো একটা লাইনের উপর এস অফ আলফা কমা বিটা একটা বিন্দু, তাই না? আচ্ছা, তো দেখো স্টুডেন্টস, লক্ষ্য করো সবাই। সো সেক্ষেত্রে কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা একটু দেখো। এখন কী ঘটনা ঘটতে যাচ্ছে, তাহলে এস পি বাই পি এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি ই। সো এরপরের লাইন এস পি ইকুয়াল টু ই ইন্টু পি এম লিখতে পারি। দেন এস পি হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে তুমি লিখতে পারবা। এটা হচ্ছে আমার ওই পেজে নিয়ে লিখলে ভালো হয়। হ্যাঁ, সো আমি একটু এটাকে ওই পেজে নিয়ে যাচ্ছি, বুঝছো? হ্যাঁ, আরামে লেখা যাবে তাহলে। ওকে, সো দেখো, দেন কি ঘটনা ঘটে দেখো। তাহলে এস পি বাই পি এম ইকুয়াল টু ই, তারপর এস পি হচ্ছে 2 বিন্দু দূরত্ব, দ্যাট ইজ রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। সরলরেখার কনসেপ্ট 9, 10-এ শিখছো যে দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা লাগে। 9, 10 এটা শিখছো। ইকুয়াল টু পি এম ই ইন্টু পি এম, ই ইন্টু পি এম পি অফ এক্স কমা ওয়াই হতে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি রেখার দূরত্ব। একটা বিন্দু হতে রেখার দূরত্ব কিভাবে বের করে দেখো, ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করে মডুলাস চিহ্ন দিয়ে, যে রুট ওভার মডুলাস অফ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। ওকে, এই হচ্ছে একটা বিন্দু হতে রেখার দূরত্ব কিভাবে নির্ণয় করে সেটা বের করার সিস্টেম। আচ্ছা, তারপর ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তো সেই বর্গটা আমি করে দিই, দেখো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার অফ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, ওকে, লেখা যায়। এরপর এখানে কি হয় দেখো, এখানে
এই যে এখানে সূত্র হয়, এখানে সূত্র হয়, এখানে সূত্র হয়, এবং এই সূত্রগুলো কি এসে দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত একটা পদ পাওয়া যায় বাম পাশে, তাই না? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে। তো লাইভেই সবাই থাকার ট্রাই করো, এক ভিডিও দিবার না দেখে লাইভেই সবার থাকার ট্রাই করো। আচ্ছা, তো এখন এখানে কি বলতে চাচ্ছিলাম, দেখো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে ইকুয়েশন এস্টাবলিশমেন্টের পর এখানে এক্স স্কোয়ারের একটা ইকুয়েশন আসবে, দেখাচ্ছে আমি যাই হোক আমি বলে দিই। দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার যদি একটা পদ আসছে, বুঝো এখানে ওয়াই স্কোয়ার যদি একটা পদ আসছে, আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা যখন সূত্র করবা ওখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এরকম ক্যালকুলেশন আসবে। আবার এখানে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা কোনাকুনি গুণ করলে এই পাশে আনলে এক্স স্কোয়ারের সহগের সাথে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসবে, তাই না? কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ারের পাশে এটা আসবে, বা এখানে সবগুলো রাশির সাথে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসবে, তাই না? এটা তো বুঝি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আসবে, তাহলে এগুলোর এক্স স্কোয়ারের একটা নির্দিষ্ট সহগ চলে আসতেছে, সহগ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানেও ডান পাশে ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের সহগ কত হয়? এল স্কোয়ার হয়। তো এক্স স্কোয়ার অনেকগুলো সহগ আসতেছে, এবং এই অনেকগুলো সহগকে ম্যাথমেটিক্যালি পরে যেটা করা হয়েছে যে সিম্পল একটা ইকুয়েশনের আকারে স্টাবলিশ করার জন্যে এক্স স্কোয়ার যুক্ত যতগুলো পদ আছে সবগুলো পদের সহগকে এ স্কোয়ার দ্বারা এ দ্বারা ডিফাইন করছে, সবগুলো পদের সহগ। সো এ এক্স স্কোয়ারের যত সহগ আছে সবগুলোকে এ দ্বারা ডিফাইন করছে, মানে প্রকাশ করছে এ এক্স স্কোয়ার। তারপর এখানে ওয়াই স্কোয়ার যুক্ত অনেকগুলো পদ আসতো, ওয়াই স্কোয়ার অনেকগুলো সহগ ছিল, সবগুলো সহগকে একত্রে বি দ্বারা ডিফাইন করেছে সুন্দর একটা সমীকরণের জন্য, হ্যাঁ, বি ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো এল এক্স, এই যে টু এ বির ক্ষেত্রে এল এক্স ইন্টু এম ওয়াই, টু ইন্টু এল এক্স ইন্টু এম ওয়াই, সো এক্স ওয়াই যুক্ত একটা পদ আসে, আর তার সাথে আবার ই স্কোয়ার গুণাকার আছে, তাহলে এক্স ওয়াই যুক্ত একটা পদ আছে, তার সাথে একটা আরেকটা সহগও আছে। সো এই সহগগুলোকে টু এইচ দ্বারা ডিফাইন করছে, টু এইচ দ্বারা, টু এইচ এক্স ওয়াই, টু এইচ দ্বারা ডিফাইন করছে, টু এইচ এক্স ওয়াই। আচ্ছা, তো এই যে টু এইচ দ্বারা ডিফাইন করলো, টু এইচ এক্স ওয়াই আসলো, ভালো কথা। তারপর কি হইলো, আচ্ছা তাহলে টু এইচ দ্বারা ডিফাইন করো, তারপর শুধু এক্স যুক্ত পদ আসে, সেটাকে আমরা যে টু জি এক্স, শুধু ওয়াই যুক্ত পদ আসে সেটাকে টু এফ ওয়াই, আর সবগুলো ধ্রুবক পদ সেটাকে সি দ্বারা প্রকাশ করে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মাধ্যমে এটাকে স্টাবলিশ করা হয়েছে, এবং এটাকে বলা হয় যাবতীয় বা সকল কণিকের সমীকরণ, বা যাবতীয় কণিকের সাধারণ সমীকরণ। এবং এই সমীকরণ থেকেই আমাদের সবগুলো সমীকরণে নেওয়া যায় যাবতীয় কণিকের সাধারণ সমীকরণ। ওকে, কমেন্টে বলো ক্লিয়ার কিনা। যাবতীয় কণিকের সাধারণ সমীকরণ, হ্যাঁ, সকল কণিকের সাধারণ সমীকরণ। এখানে আমি আবার একটু বলে দিই, দেখো এই জায়গায় যে স্ট্রাকচারটা আসছিল, যে সমীকরণ প্যাটার্নটা আসবে, সব ওই সমীকরণের যে সহগগুলো আসবে এক্স স্কোয়ারের, ওয়াই স্কোয়ার, তুমি নিজে চিন্তা করে দেখো, এটাকে যদি আরও 2-3 লাইন ক্যালকুলেশন করো, এখান থেকে এখানে আসার জন্য মাঝখানে আমরা 4-5 লাইন ক্যালকুলেশন স্কিপ করছি। এগুলো অনার্সে যখন যাবা, অনার্সে ম্যাথ নিয়ে পড়লে এই পার্টের ব্যাখ্যাগুলো পাবা, ওইখানে ক্যালকুলেশনগুলো দরকার হয়। কলেজ লেভেলে আমরা এটা থেকে এখানে ডিরেক্টলি চলে আসি, কারণ মাঝখানের ক্যালকুলেশনসগুলো আমাদের দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না, বুঝছো? ওই জন্য আমরা এটা করাচ্ছি না। আচ্ছা, তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে এখানে আসার সিস্টেমটা ছিল এরকম, যে যাবতীয় কণিকের সাধারণ সমীকরণ স্টাবলিশ করার প্রসেসটা হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ারের অনেকগুলো পদ থাকবে, তাদের একটা সহগ থাকবে, হ্যাঁ, এক্স স্কোয়ার কমন নিলে সহগ থাকবে, সেই সহগকে সুন্দর একটা সহগ এ দ্বারা ডিফাইন করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে, ঠিক আছে? তারপর ওয়াই স্কোয়ারের যে সহগগুলো আসবে সেগুলোকে বি দ্বারা রিপ্লেস করা হয়েছে, আর এখান থেকে এখানে আসার পরে তারপর এক্স ওয়াই যুক্ত যে সহগগুলো
আসবে এক্স ওয়াই যুক্ত পদের সেগুলোকে 2h দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপর এক্স এর সহগকে 2g, ওয়াই এর সহগকে 2f এবং কনস্ট্যান্ট সি, বাকি যত ধ্রুবক পদ আছে সবগুলোকে কনস্ট্যান্ট সি দ্বারা ডিফাইন করা হয়েছে। আর এই কনিকের থেকে এই জায়গায় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এ এবং বি, এই দুটার ভ্যালু যদি সেম হয়ে যায়, আর এই যেখানে এইচের ভ্যালু যদি 0 হয়, তাহলে এই কনিকের শেপটাকে বৃত্তের শেপ হিসেবে চালানো হবে, বা বলা হবে যে এটা একটা বৃত্তাকার শেপ, বা এই শেপটা বৃত্ত, বা এই সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। পরাবৃত্তের জন্য শর্ত আছে, তারপর উপবৃত্তের জন্য শর্ত আছে, অধিবৃত্তের জন্য শর্ত আছে, একজোড় সরলরেখার জন্য শর্ত আছে। এইটা নিয়ে কমপ্লিট একটা অংশ আরও ব্যাখ্যা পার্ট আছে। তো সবাইকে আমাকে বলো, সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিব বা নেক্সট ক্লাসে ব্যাখ্যা দিব। এগুলো একটু ক্রিটিক্যাল ব্যাখ্যা, বুঝতে অনেকে কষ্ট হয়। তো আমাকে একটু বলো যে এইখানকার এই ক্যালকুলেশন স্টাইলটা তোমরা বুঝছো কিনা, যতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে বলো, আমি দেখি কমেন্টগুলো একটু চেক করি মোটামুটি কমেন্টগুলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, এসপি আর পিএম, এসপির মান হচ্ছে বাম পাশেটা, আর পিএম হচ্ছে এক্স কমা ওয়াই হতে ওই রেখার দূরত্ব, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, এই রেখার দূরত্ব। আচ্ছা, হ্যাঁ একটু দেখে জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার তাই না? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, তো এগুলো একটু আমি আবার বলি, এগুলো একটু কঠিন কন্টেন্ট, ম্যাক্সিমাম কেসে এগুলো পড়ানো হয় না। হ্যাঁ, বা আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলো যেগুলো আছে সেখানে এগুলো বেশি পড়াই, কারণ এটা থেকে অনেক বেশি পরিমাণে পরীক্ষায় কোশ্চেন আসে, আর অ্যাডমিশনে আসে পরীক্ষায় কোশ্চেন। এখন কথা হচ্ছে তোমাদেরকে এখন থেকে তো আসলে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। তার কারণ একটাই, বোর্ড পরীক্ষা হোক না হোক অ্যাডমিশন টেস্ট তো মাস্ট হবে। আবার অ্যাডমিশন টেস্টে তোমরা অনেকেই বলতেছো যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, এটা নিয়ে একটা ইস্যু উঠছে। এখন যারা ভর্তি পরীক্ষার কোশ্চেন্স করবে, ভার্সিটি অথরিটি, তোমরা এটা কেন বুঝো না আমি বুঝি না, ভার্সিটি অথরিটি কমপ্লিটলি স্বাধীন একটা অথরিটি, এবং ওইখানে তাদের সিন্ডিকেট মিটিংয়ে যে ডিসিশনগুলো নেওয়া হয় সেগুলোর উপরই আসলে তাদের স্ট্রাকচারটা ডিপেন্ড করে। তো এই জন্যে ওই সিদ্ধান্তের উপর গভর্নমেন্টের বা শিক্ষা মন্ত্রণালয়ের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর নাই। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু ভার্সিটি যে পাবলিক ভার্সিটিগুলো না, শিক্ষা যতটুকু আমি জানি শিক্ষা মন্ত্রণালয় পাবলিক ভার্সিটিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত একটা ইনস্টিটিউশন, এটা কমপ্লিটলি নিজেদের সিস্টেমে চলে। এখানে এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা শিক্ষা মন্ত্রণালয়ের কথাবার্তা এরা এগুলো আসলে ধারে না। ইউজিসি হচ্ছে এগুলোর নিয়ন্ত্রক সংস্থা, ইউনিভার্সিটিগুলোর নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে ইউজিসি। ইউজিসির কথাও এরা শুনে না, কারণ এরা এত পরিমাণে গভর্নমেন্ট থেকে চাইছিল যে একটা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্যে, সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে বলো, আসে নাই। বুয়েট আসছে, আসে না। ওরা কি বলছে, আমাদের কমপ্লিটলি আমাদের সিস্টেম অনুযায়ী আমরা চলি, আমাদের একটা আছে, ধারা আছে, সিস্টেম আছে, রুলস আছে আমাদের নিজস্ব। সো আমাদের রুলস অনুযায়ী আমরা যে স্ট্রাকচার অনুযায়ী চলি, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিসিশন নিচ্ছি। এখন আমাদের ডিসিশন আপনাদের পক্ষে যাইতেও পারে, নাও যেতে পারে। সো ওদের সিদ্ধান্ত নিল যে ভর্তি পরীক্ষা নিবে, আলাদা করে নিবে। এখন এখানে গভর্নমেন্ট থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিচ্ছু বলার সুযোগ পায় নাই, একেবারে কিচ্ছু বলার সুযোগ পায় না, কিছু নাই, কিছু করার নাই, কারণ এটা কমপ্লিটলি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, মানে অন্যরকম একটা জিনিস। হ্যাঁ, এটার উপর আসলে এই নিয়ন্ত্রণগুলো আসলে করার সুযোগ নাই, বুঝছো? মানে ওদের যে ইয়াগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, মানে স্ট্রাকচারটা আছে ইনস্টিটিউশনের, সেটা আসলে ওরা মেনটেন করে। এই জন্য প্রথম কথা হচ্ছে ওইটা নিয়ে এখন কেউ কিছু বলছে না বলছে, এটা নিয়ে পড়ে থাকলে তুমি নিজে বোকার সঙ্গে বাস করবা, তুমি নিজে খারাপ করবা। সহজ কথা, তোমার নিজে, কারণ কেরিয়ার লাইফটা তোমার। একজন কেউ এসে কথা একটা বলে দিছে, এখন তুমি তার কথা ধইরা পড়াশোনা কমাই দিছো, অধ্যায়গুলো করো নাই, প্রিপারেশন ওই কয়টা অধ্যায়ের উপর নিছো, শেষ, তুমি মরছো। আর সেকেন্ড কথা হচ্ছে, দেখো ম্যাথের কথা আমি বলি, ম্যাথের মধ্যে যে ইয়াটা করছে, সিলেবাসটা দিছে, ত্রিকোণমিতি বাদ দিয়ে, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি বাদ দিয়ে ডিফারেন্সিয়েশন দিছে, ইন্টিগ্রেশন দিছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিছে। এখন তুমি আমাকে বলো, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি না পারলে তুমি সেকেন্ড পেপারের ইনভার্স সার্কুলার ফাংশনের সূত্রগুলো ভালো বুঝবা বলো? তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনে তো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি দিয়ে ভরা, তাহলে এখন তোমার তো ত্রিকোণমিতি পড়া লাগতেছে। আবার কনিকের কথা বলতেছে, কনিকের মধ্যে একটা শেপ হচ্ছে বৃত্ত। সো বৃত্ত নিয়ে তো আলোচনা এখানেই আছে, ওকে, কনিকের শেপে। তো কনিক দিছে, তার মানে বৃত্তের এখানে কোশ্চেন অবশ্যই দিবে পরীক্ষায়, ভর্তি পরীক্ষা বৃত্তে। যদি কোনো কারণে এই কথা যদি বলা হয়, বৃত্ত অধ্যায় কন্টেন্ট থাকবে, কিন্তু বৃত্ত তোমার সিলেবাসে দেয় নাই, তাহলে কি লাভ হইলো বলো?
বুঝতে পারছি বলো, সরলরেখা দিছে, বৃত্ত দেয় নাই, আবার কনিক দিছে। বৃত্ত আর কনিকের মাঝখানে তো মানে সরলরেখা আর কনিকের মাঝখানে তো বৃত্ত। সো বৃত্ত এখানে না দিলে কি হবে, অবশ্যই এখানে গ্যাঞ্জাম লেগে যাবে তোমার, তুমি নিজে কম পড়ে গেলে তুমি পরীক্ষা হলে বাস খাবা। অ্যান্ড এই জায়গাগুলোতে হচ্ছে সমস্যা, এবং এটা তুমি এখন জানতেও পারবে না, ভার্সিটি অথরিটি সিদ্ধান্ত দিবে একদম পরে। না, আমার এক্সামশনগুলো মোটামুটি একদম প্র্যাকটিক্যালি কথা বলে মানে অপিনিয়নগুলো দেওয়া চিন্তা ভাবনা করে। সো এই জন্য বললাম যে এখন থেকে যারা আসলে বোর্ড পরীক্ষায় কম বেশি তোমরা A+ বা গোল্ডেন বা হচ্ছে ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবা, কিন্তু হাজারো গোল্ডেন কোনো জায়গায় চান্স পায় না। এটা কিন্তু আমার মানে একদিনের কথা না, মানে একদিনের ঘটনা না, এটা প্রতি বছর ঘটে আসে। হাজারো গোল্ডেন A+, হাজারো A+ কোথাও চান্স পায় না, প্রচুর আছে। আবার অনেকে A+ পায় না, তাও চান্স পেয়ে গেছে। সো এই জন্যে ব্যাপারটা একটা জায়গায় যে অ্যাডমিশন টেস্টে যে কত ভালো নলেজ আছে এবং কত পরিশ্রমী এবং কত আগে থেকে তুমি প্রিপারেশন নিয়ে গোছায় রাখতে পারতেছো। কারণ তোমার একটা লাইফ অ্যান্ড ডেথ ডিসিশন, লাইফ অ্যান্ড ডেথ। তুমি সিদ্ধান্ত ঠিক নিতে পারলে ভালো একটা জায়গায় যেতে পারবা, ভুল ডিসিশন নিলে তোমার পুরো লাইফ হচ্ছে তছনছ হয়ে যাবে, তাই না? স্বাভাবিক কথা, কারণ ভালো একটা ভার্সিটি না পড়তে পারলে যথেষ্ট মানে আমাদের যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে আমরা বুঝি। আমি নিজে যদি পাবলিক ভার্সিটি না পড়তে পারতাম, আমি এখন এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে লেকচার দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, স্বাভাবিক কথা, আমি সুযোগই পাইতাম না। প্রথম কথা, তুমি চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে একটা বাচ্চা, একটা স্টুডেন্ট যে সুযোগগুলো পায়, ন্যাশনালে পড়লে ওই সুযোগগুলাই তার জন্য আসে না। তোমরা নিজেরাও ক্লাস করতে না। আমার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো ছিল বলে আমার কাছে প্রথম প্রায়োরিটিতে যে কোচিংগুলোতে ক্লাস নেওয়ার জন্য বলছিলাম, মানে ট্রাই করছিলাম, তারা আমাকে একবারে সিলেক্ট করে নিয়েছিল। বুঝতেছো কথাটা? আর যদি আমি ন্যাশনালে পড়তাম, তারা সিলেক্ট করার জন্য অনেক, যত ভালোই ক্লাস নিই, সিলেক্ট করার জন্য অনেক টেনশনে থাকতো, বা হচ্ছে ওইভাবে ওরা হেজিটেশন ফিল করতো, কমফোর্ট পাইতো না। এটাই রিয়েলিটি। অ্যান্ড এই রিয়েলিটিগুলো তো তোমাকে বিশ্বাস করতে হবে বা বুঝতে হবে, তাই না? সো এখন ভালো একটা জায়গায় চান্স পাইলে, মানে ভালোভাবে পড়ে একটা ভালো জায়গায় যদি তুমি যাইতে পারো, ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম প্রচুর টিউশনি, প্রচুর কোচিংয়ে ক্লাস নিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। অ্যান্ড এই জন্য এখন হচ্ছে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, এবং যে জায়গাগুলোতে টাকা খরচ করা দরকার কোর্সগুলো করার জন্য সেটা করতে হবে। কারণ এখন তুমি কিপটামি করলে বা খরচ না করলে বা পড়াশোনার প্রতি ডেডিকেটেড না হইলে, ভালো কোর্সগুলো না করলে তুমি সারা জীবনই কাঁদবা। কারণ তোমার এখনকার এইখানে দেখো, বুয়েটে পড়তে গেলে, বুয়েটের প্যারালাল কোনো একটা পাবলিক প্রাইভেট ভার্সিটিতে পড়তে গেলে 10 লাখ থেকে 12 লাখ 15 লাখ টাকা খরচ পড়ে। সো ওইটা হচ্ছে চিন্তা করো কী পরিমাণ টাকা এখানে, অ্যান্ড তাও কিন্তু ওই পরিমাণ গুরুত্ব দেওয়া হয় না, দাম দেওয়া হয় না, তাই না? প্রাইভেটে যারা পড়ে তাদের কাছে তোমাকে যদি বলা হয় যে এখানে 10 মিনিটের প্রোগ্রাম চালাবো, সব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ভর্তি হইব না বলাবে, তুমি নিজে ভর্তি হইতে না, তাই না? যে কি প্রাইভেট ভার্সিটি বলাবেন পরীক্ষা, মানে ভাইয়েরা ক্লাস নিবে, দরকার নেই, যাবো না। এই কথাটা খুব কমন ট্রেন্ড। হ্যাঁ, এটা থেকে আমি বলতেছি না প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টরা খারাপ বা তারা পড়াইতে পারে না, এটা আমি বলতেছি না, কিন্তু আমাদের কমন সাইকোলজি হচ্ছে এইটা, কমন ট্রেন্ড হচ্ছে এটা। আমি এখানে কাউকে ইনসাল্টও করা হচ্ছে না, জাস্ট আমি তোমাকে মানে আমরা কীভাবে দেখি, অডিয়েন্সটা কীভাবে দেখে, তোমরা কীভাবে দেখো, এটা তোমাকে আমি জাস্ট একটু বলতেছি যে তুমি যেন সতর্ক হয়ে যাও যে না, আমাকে পরিশ্রমী হইতে হবে, ভালো করে পড়তে হবে। কাউকে ক্রিটিসাইজ করা আমার উদ্দেশ্য না, কথাগুলোর একেবারে কোনো উদ্দেশ্য না। কারণ অনেক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে যারা অনেক ভালো পড়াচ্ছে, বা তাদের একটা কোয়ালিটি আছে, কিন্তু তারা ওই ভালো পড়ানোর কোয়ালিটি এবং হচ্ছে ফেমটা অর্জন করার জন্য তাদের অনেক বেশি কষ্ট করতে হয়েছে, যেটা পাবলিকে যারা আছে তাদের ওই পরিমাণ কষ্ট করতে হয় না, তাদের আলাদা একটা ইয়া পেয়ে যায়। সো তুমি এই জন্য বললাম যে এখানে কাউকে কিন্তু আমি ক্রিটিসাইজ করতেছি না যে আসলে প্রাইভেট ভার্সিটি হইলে সে খারাপ হয়ে গেল বা সে তার লাইফ শেষ হয়ে গেলো, এগুলো বলতেছি না। কিন্তু পাবলিক, তোমার প্যারেন্টসরা, তোমার আত্মীয় স্বজনরা, তোমার চারপাশের বন্ধু বান্ধবরা কী ভাববে তোমাকে নিয়ে, বা এই আসলে তারা কীভাবে তোমাকে ট্রিট করবে, তোমাকে কতটুকু রেসপেক্ট করবে বা সম্মান করবে, এর বাকি সিচুয়েশনে তুমি পড়তে যাচ্ছ, কত খারাপ সিচুয়েশন, এটা আসলে প্রতি বছরই ঘটে আসছে, এবং এটা তোমাকে আমি জন্য জানিয়ে রাখতেছি। এখন যদি তোমার সুযোগ আছে ভালো করে পড়ে ভালো একটা যাওয়ার জন্যে, সেই সুযোগটা তুমি কাজে লাগাবো না কেন? সহজ কথা, কেন কাজে লাগাবো না, তাই না? তাই জন্য বললাম যে শর্ট সিলেবাস ওকে, বা যে সিলেবাসই দেখ, অ্যাডমিশন টেস্টের জন্য ভালোভাবে এখনই প্রিপারেশন নিয়ে নাও, এটা ছাড়া কোনো উপায় নেই। এবং লেগে থাকো, প্রচুর পরিশ্রম করো, একটা ভালো জায়গায় যদি কষ্ট করে যে সময়টুকু আছে যাইতে পারো, ইনশাল্লাহ খুব চমৎকার কিছু দিন বা অনেকগুলো বছর তুমি স্পেন্ড করতে পারবে ভালোভাবে, মানে লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, যাই হোক, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার পরের কথাবার্তায় আসি। এই জায়গায় হ্যাঁ, এই কনিকের সাধারণ সমীকরণ গেলে আমি এখানে এরপরে কনিকের সমীকরণ কীভাবে আসে নির্ণায়কের মাধ্যমে একটা সিস্টেম আছে, কনিকের শেপগুলো এখান থেকে কীভাবে ডিফাইন করা লাগে সেটা একটা স্ট্রাকচার আছে। তো লেকচারটা একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আমি ওইটুকু অংশ একটু স্কিপ করি, এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো, ওইটুকু অংশ স্কিপ করতেছি, এবং এটার জন্য আমি একটা পেজ খালি রাখতেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা একটা পেজ খালি রাখো, কারণ লেকচারটা যাতে কঠিন না হয়ে যায় তার জন্য একটা চেষ্টা করতে হবে। সো একটা পেজ আমি খালি রাখলাম।
নেক্সট দিন আমরা এই পেজে লিখে কথা বলবো, অ্যান্ড নেক্সট অংশে আমরা যাচ্ছি। হ্যাঁ, নোট করার সময় এইটুকু অংশ খালি রাখা, যে একটা পেজের কন্টেন্ট বাকি আছে। ওকে, সো এখন আমরা পরাবৃত্তাকার শেপে যাব, পরাবৃত্তের শেপ নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবং আমাদের যে বুয়েট কোর্স আছে এখানে প্রচুর বাচ্চা, আমি নিজে খুব অবাক হয়েছি মাশাআল্লাহ যে এত বেশি স্টুডেন্ট পরীক্ষা দিছে। এটা যারা এখনো পরীক্ষা দিতে পারো নাই, কারণ বাছাই পরীক্ষা দিয়ে তোমাকে জয়েন করতে হবে। আর এখানে বুয়েট কোর্সের স্ট্রাকচারে, কারণ প্রতি বছর যারা বুয়েটে টপ করে বা বুয়েটে প্রিপারেশন নেয় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়ার হার অনেক বেশি থাকে। কারণ বুয়েট কোর্সে আমরা অনেক কঠিন কঠিন জিনিস, একটু ব্রেন স্ট্রমিং কোয়েশ্চেনও দেখাই, অনেক দেখানো হয়, এবং বেসিক বা শর্টকাটের বা হচ্ছে সাধারণ ভার্সিটিগুলোতে কী প্যাটার্নে আসে ওগুলো অটো সলভ হয়ে যায়। সো যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করানো বা করা, বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে টপ র্যাঙ্কে থাকা, যারা এটা টার্গেট করতেছো টপ র্যাঙ্কে থাকা, তারা ম্যাথের জন্যে বুয়েটের প্রিপারেশনের যে ম্যাথ কোর্সটা, এটা তোমার লাইফের অনেক চেঞ্জিং, একটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট বা একটা প্রোগ্রাম হিসেবে তোমার জন্য ইফেক্টিভভাবে চলবে বা একটা গুড ডিসিশন হিসেবে হবে, ঠিক আছে? এবং এখানে ভর্তি পরীক্ষা না দিয়ে চান্স পাওয়ার কোনো সুযোগ নেই পরীক্ষা হওয়ার। ওকে, যে বাছাই পরীক্ষাটা, সেটার একটা পরীক্ষা অলরেডি 3 ধাপে পরীক্ষা হয়ে গিয়েছে। ওই একই ফরম্যাটে কোয়েশ্চেন দিয়ে আমরা 4র্থ ধাপে পরীক্ষা নিব এই 21 তারিখ, এই 21 তারিখ মানে আজকে আর কালকে। ওকে, 21 তারিখ দুপুর 2টা থেকে রাত 11টা 59 ম্যাথ হেটার্স গ্রুপে কোয়েশ্চেনটা পাবা, ওইটা বা অফারের গ্রুপে পাবা, সমস্যা নেই। সো ওইখানে হচ্ছে আমরা আবার পোস্ট করবো না আজকে বা কালকেও। তো ওই পরীক্ষাটা দিয়ে আগে দেখো প্রিপারেশন লেভেল কীরকম, ঠিক আছে? কারণ ওইখানে কোয়েশ্চেন্সগুলো অলমোস্ট শর্ট সিলেবাসের উপরই করা, তো দিয়ে দেখো। এবং ওইটাতে যদি সুযোগ পাও, কারণ ওখানে নির্দিষ্ট পরিমাণ নাম্বার না পেলে তুমি চাইলেও ভর্তি হতে পারবা না, তো যদি ভর্তি হওয়ার সুযোগ পাও এটা তোমার জন্য অনেক বড় একটা গুড ডিসিশন হবে, বুঝছো? আচ্ছা, ওকে, আমাদের কোর্সে প্রচুর বাচ্চা প্রতিবারই ভর্তি হয়, এরকম না যে তুমি একজন ভর্তি না হলে আমাদের কোর্স ফেইলার হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে, এরকম না। বাট তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবা যদি তুমি এখন এই কারেক্ট ডিসিশনগুলো নিতে না পারো, এটাই রিয়েলিটি। কারেক্ট ডিসিশন নিতে না পারো তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবা, কারণ যেখানেই পড়ো না ফিজ না কোনো ফিজ আগে পরে অনেক টাকাই দেওয়া লাগবে, কিন্তু এখানে ফিজও কম এবং সুবিধাও অনেক বেশি। এটা কাজে লাগাও, বিশ্বাস করো অনেক ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, পরাবৃত্তাকার শেপে আসি। আর কল দিল কে আবার? ওকে, সো আচ্ছা দেখো, আমরা এবার কমেন্ট আমি একটু পরে পড়ি, হ্যাঁ, লেকচারটা একটু আগে নিই। সো পরাবৃত্তাকার শেপে আসি। পরাবৃত্তাকার শেপের কথা একটু দেখো, শেপ এস্টাবলিশমেন্টটা দেখো। আমরা ওই যে উৎকেন্দ্রিকতায় মানটা তোমরা দেখছো পরাবৃত্তের জন্য 1, তাই না? পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান তোমাকে বলছি আমি 1, তাই তো? এটা তো বিশ্বাস করে নাও আপাতত। দেখো, এবং এখানে এর মান যদি 1 হয় কি ঘটনা ঘটে দেখো। এটাকে এখন এক্স অক্ষ দ্বারা ডিফাইন করতেছি, এটাকে তুমি ওয়াই অক্ষ দ্বারা ডিফাইন করতেছ। এখন কিন্তু আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতেছি, তো ওই যে নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুটাকে আমি এখানে এক্স অক্ষের উপর নিচ্ছি আলফা নিয়ে 0, এই যে এস বিন্দু আলফা কমা 0, আলফা না এ দিলাম, হ্যাঁ, এই দূরত্ব এ দিলাম, এ কমা 0, ওই নির্দিষ্ট বিন্দু, তাই না? নির্দিষ্ট বিন্দু। আর নির্দিষ্ট সরলরেখা, সেটাকে ওয়াই অক্ষ ধরতেছি। ওয়াই অক্ষ ধরলে এটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ওয়াই অক্ষের সমীকরণ তো জানো, এক্স ইকুয়াল টু 0। দেখো, যদি কষ্ট হয় বুঝতে, দেখো, লক্ষ্য করো আসলে কোন জায়গার সাথে রিলেট করা হচ্ছে, লক্ষ্য করো। এই যে স্থির বিন্দু, তাই না? এটাকে আলফা কমা বিটা ছিল, এটা কিন্তু এক্স অক্ষ বলা হয় নাই, যে কোনো রেখা বলা ছিল, যে কোনো রেখা। এখন আমি এক্স অক্ষ বলতেছি, মানে আমাদের ক্যালকুলেশনে সুন্দর একটা সমীকরণ এস্টাবলিশ করবো, সেই জন্যে এটাকে এক্স অক্ষ বলতেছি এখন। তো এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের এই যে আলফা কমা বিটা এখানে আসছে না, বলো? তো এক্স অক্ষের ক্ষেত্রে এটাকে আমি A0 দ্বারা ডিফাইন করলাম, আর এটাকে ওয়াই অক্ষ বলতেছি, বুঝছো? এটাকে ওয়াই অক্ষ বলতেছি। আচ্ছা, সো ওয়াই অক্ষ বলার পর এখন লক্ষ্য করো ভাই, তো এখানে এস হচ্ছে A,0 আর ওয়াই অক্ষের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 আসলো। তো এবং নির্দিষ্ট বিন্দু, সেটা চলমান বিন্দু স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই গেল। এবং এখানে তুমি জানো এসপি এবং পিএম, এই যে এমজেড, তাই না? এটা হচ্ছে এমজেড রেখা বলতে পারি, তাই তো? বলো, এমজেড রেখা বলা যাবে, তাই না? ওয়াই অক্ষটাকে এমজেড হিসেবে ডিফাইন করলাম। তো এখানে তোমার সেম ডেফিনেশন, ওকে, সেম ডেফিনেশন, সেটা কি? সেটা হচ্ছে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম ইকুয়াল টু পিএম, যেহেতু ই এর মান 1, তাহলে এসপি ইকুয়াল টু পিএম চলে আসছে। এসপি মানে কি বলতো? এই যে দুইটা বিন্দু দূরত্ব √((() x মাইনাস a হোল স্কোয়ার y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম।
পিএম হচ্ছে এক্স কমা ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষ মানে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 0 বা মডুলাস অফ এই যে এক্স, এই পিএম মানে হচ্ছে হ্যাঁ এক্স ইকুয়াল টু 0, তাই না? সো এক্স আর নিচে হচ্ছে এক্সের জায়গায় এক্স বসাবো, ওয়াইয়ের জায়গায় তো ওয়াই বসানো লাগবে, ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ করা লাগে। রেখা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, সো এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় তো আর কিছু নাই, তো মডুলাস অফ এক্স বাই রুট ওভার অফ এক্সের সহগ হচ্ছে 1 স্কোয়ার, তাই না? এবং বোথ সাইডে যদি তুমি স্কোয়ার করে দাও, আচ্ছা ওকে, এসপি বাই পিএম, আচ্ছা এক্স মাইনাস এ হওয়ার কথা। ও এক সেকেন্ড, আমরা ভুল করতেছি এখানে, এটা না, একটা ভুল করছি। এই যে আমাদের নির্দিষ্ট সরলরেখা যেটা, এটা তো ওয়াই অক্ষ, নির্দিষ্ট সরলরেখা হচ্ছে এইটা, এই দূরত্বে মাইনাস এই দূরত্বে, বুঝছো? এখানে আমি বলতে ভুল করছি। আচ্ছা তাহলে ফিগারটা দেখতে এরকম দেখাবে না, ফিগারটা আমি ভুল করছি, ফিগারটা একটু দেখাই তোমাদেরকে, ফিগারটা একটু দেখাই, ফিগারটা একটু দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, হ্যাঁ ফিগারটা দেখো, এ এস অফ এ কমা 0, এই দূরত্ব হচ্ছে এ, এই দূরত্ব মাইনাস এই দূরত্বে এম জেড, ওকে। সো পি অফ এক্স কমা ওয়াই এই শর্তে এস পি পি এম এভাবে আসবে, এবং এই জায়গায় এটা লেখা হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস এ বা এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে আমাদের কিসের সমীকরণ? ওই নির্দিষ্ট রেখার সমীকরণ, ওকে। বিন্দু হচ্ছে এস অফ এ 0 আর নির্দিষ্ট রেখা এম জেড, নির্দিষ্ট রেখা এম জেড, ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষের কন্ডিশন দিলে হবে না, নির্দিষ্ট রেখা এম জেড, ওকে। তো কারণ এখানে একটা নির্দিষ্ট শর্ত মেনটেনিং আছে, সেটা বলবো একটু পরেই। তো তাহলে দেখো এখানে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 এই শর্ত যাবে, তাহলে এখন এখানে আসবে এক্স প্লাস এ, এখন ঠিক আছে। এখন বোথ সাইড স্কোয়ার করে দিলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার, এবং সে জায়গায় পরবর্তীতে কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তাই না? এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং এভাবে শর্ত যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওকে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট প্রমাণ, পরাবৃত্ত এটার যে ইকুয়েশন আছে সেটা প্রমাণ। এখন তুমি এটা বলতে পারো এসপি এবং পিএম তো দেখে সমান মনে হচ্ছে না, এটা তো অনেক বড় মনে হচ্ছে। মনে হওয়ারই কথা, কারণ এখানে ফিগারটা অ্যাকুরেট হয় নাই, ফিগারটা এখানে ভুল হয়েছে, ফিগারটা মানে অ্যাকুরেট পজিশনিং, ফিগার পজিশনিং ঠিক হয় নাই, বুঝছো? তো ফিগার পজিশনিং ঠিক হয় নাই বলতে ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে। এখন দেখো এই যে পি অফ এক্স কমা ওয়াই, এই দূরত্ব এই দূরত্ব এখন সেম মনে হচ্ছে, বলো সেম মনে হচ্ছে, তাই না? এম জেড বড় করে রাখলে জিনিসটাকে তখন হচ্ছে আর একটু সুন্দর করে বোঝানো যায়, হ্যাঁ। এই হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওকে। সো এদের যে ছেদ বিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু 0 0, এবং এই দূরত্ব হচ্ছে এ, এই জন্য এস এর কন্ডিশন এ 0, এই দূরত্ব হচ্ছে মাইনাস এ, সেই হিসেবে মাইনাস এ 0, এবং এরপর কথা হচ্ছে এখানে আমাদের এই যে আমাদের এমজেড রেখা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা, আর এস হচ্ছে নির্দিষ্ট বিন্দু। সো নির্দিষ্ট রেখা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট রেখা যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার জন্য এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাই না? ওয়াই অক্ষের সমস্যা সরলরেখার বেসিক লাগতেছে, যে তোমরা সরলরেখা আশা করি পড়ছো, তাই না? বা তোমাদের তো ক্লাস হচ্ছে। তো এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়াল টু মাইনাস এ, যে এক্স ইকুয়াল টু এ, এর মান হচ্ছে এখানে মাইনাস এ, এক পাশে চলে আসলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 এটা হবে, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার কেসে এটা আসবে, আর এস এর কেস হচ্ছে এটা, এবং পি হচ্ছে চলমান বিন্দুর কোঅর্ডিনেট, এবং এই শর্ত মেনটেন করে যে শেপ পাবো এখানে, সেই শেপটা এই যে পি বিন্দুর চলমানের কেসে যে শেপ পাবো সেই শেপটা আসবে এরকম। পি বিন্দুর চলমানের শর্তে এই কেসে যে সমীকরণ শেপটা আসবে সেই শেপটা হচ্ছে এইটা, সেই শেপ হচ্ছে এইটা,
ওকে, তোমাদেরকে বহুপদী পড়ানোর সময় ওই যে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালুর একটা পার্ট বলছিলাম যে এই অধ্যায়ে দেখাবো, সেটা কিন্তু মনে রেখে দেখাবো। আচ্ছা, তো তাহলে এই দেখছো এখন কিন্তু ফিগারটা অ্যাকুরেট মনে হচ্ছে, কারণ বড় করে আঁকছি তখন ভালো বুঝে গেছে। ছোট করে আঁকলে এখানে হচ্ছে ওই একটা গ্যাঞ্জাম লাগে, কারণ শেপিংয়ে কার্ভেচারের মধ্যে একটু সমস্যা হয়, বুঝছো? তো এখন আমাকে বলো একটু এই যে স্লাইডটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো, আমি একটু কমেন্টগুলো দেখি। এখন মোটামুটি ক্লিয়ার কিনা একটু বলো, একটু আগে বুঝার না বোঝার কথা ছিল, এখন বোঝার কথা। এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে জানাও দ্রুত। আচ্ছা, একটু কমপ্লেক্স লাগছে মিনস হচ্ছে, আমি বলি তো মিনস হচ্ছে তোমরা এই জায়গায় আগে হয়তো এইটুকু অনেকভাবে যারা আগে একটু পড়ছো, আই ডোন্ট নো কোন স্টাইলে পড়ছো, তবে অ্যাকুরেট স্টাইল হচ্ছে এইটা, যে আসলে কীভাবে ইমপ্লিমেন্টেশনটা যায়, অ্যান্ড খুবই ডিপলি জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আবছা আবছা আলোচনা করে যাওয়া হচ্ছে না, যে একদম বাইরে থেকে ছোট করে আলোচনা করে শেষ করে দিলাম, এটা করা হচ্ছে না। একদম অ্যাকুরেট জিনিসটা কোন জায়গা থেকে শুরু কোন জায়গায় শেষ, অনেকেই এটাই জানে না একটা টপিকের কোন জায়গায় শুরু হয় কোন জায়গায় শেষ হয়, মাঝখানে একটা অংশ পড়ে মনে হচ্ছে এটা সোজা পারি শেষ, এবং ওইখান থেকে যখন একটু কঠিন কোয়েশ্চেন করে মানে একটু বুঝার কোয়েশ্চেন করে তখন বলে যে আর অঙ্কগুলো বুঝি না, এই জায়গাটাতে বড় একটা সমস্যা হয়। এখন আমরা যেটা করতেছি বা আমাদের লেকচারে বা আমার লেকচারে যেটা করা হয় যে এক্স্যাক্টলি একটা টপিক কোন জায়গায় শুরু হয় বা কোন জায়গা থেকে আসলে শুরু হয়েছে, বইতে কীভাবে দেওয়া আছে সেটার সাথে মিলিয়ে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে এটা কমপ্লিটলি দেখানোর ট্রাই করা থাকে। আর ম্যাক্সিমাম জায়গায় এইভাবে দেখানোর ট্রাই করাই থাকে না, তখন ওইখানে ছোটো ছোটো মানে আবছা আবছা অংশ শেষ করা হয়। তো তোমরা এখনও এইগুলো ম্যাক্সিমাম করোই নাই, মানে যারা আগে কনেক্ট করছো বিভিন্ন জায়গায় এই লেভেলে যারা কন্টেন্ট করেছো ভালো একটা লোকেশনে জায়গায় স্যারদের কাছে পড়েছো, তারা আবার এই জিনিসগুলো ভালো করে করায়। ম্যাক্সিমাম জায়গায় কী হয় যে কিছু ক্ষেত্রে লাইক ধরো আমরা যখন কলেজে ছিলাম নরডেমে ছিলাম, আমাদেরকে এই জিনিসগুলো একদম ইলেভরেটলি ব্যাখ্যা দিছে পড়াইছে। আর এখন আমাদের কাছে অনেক স্টুডেন্ট পড়ে অফলাইনে যখন পড়তো, এখন তো অনেকদিন ধরে অফলাইন বন্ধ সব অনলাইনে, তো তারা যেসব জায়গায় পড়তো কম বেশি রিভিশনে আসতো বা শর্ট কোর্সে আসতো, তো তখন দেখতাম যে ক্লাস লেখে দেখলে দেখতাম যে অনেক কিছু পড়ায় না, জাস্ট আবছা আবছা অংশ কিছুটা পড়ায় হচ্ছে অধ্যায় শেষ করে দিয়েছে, সেও খুশি। কিন্তু একটু কঠিন কোয়েশ্চেন মানে কঠিন মিনস হচ্ছে একটু ডিপ কোয়েশ্চেন করলে তখন মাথা গোলা আছে। তো এটা আসলে জাস্ট এটার জন্য বলতেছি না যে কাউকে আমি ইনসাল্ট করতেছি, এখানে আসলে মানে অ্যাকুরেট ফুল কন্টেন্টটা বুঝে পড়াটা ইম্পর্টেন্ট, ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য এবং ভালো করার জন্য, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। লাইক এই একটা কারণে যেটা হয় যে ভালো ভালো কলেজের স্টুডেন্ট যেগুলো আছে নটরডেম, হলিক্রস, তারপর আদমজি, শহীদ আনোয়ার, রাজুক, ঢাকার মধ্যে যে কলেজগুলো চিনি রেসিডেন্সিয়াল মডেল, ঢাকা কলেজ, সিটি কলেজ, এখানে স্যাররা কিন্তু অনেক সুন্দর করে যথেষ্ট ডিটেলসে পড়ায়, ওদের স্যারদের লেকচার কন্টেন্ট একরকম থাকে, ভালো থাকে, যথেষ্ট মাছ বেটার। অন্যান্য কলেজে যেটা হয় যে কিছু কেসে যে ওই কন্টেন্টগুলো যে জাস্ট আবছা আবছা পড়ায় দিয়ে শেষ করে দেয়, ওইটার জন্য ওই স্টুডেন্টগুলো কিন্তু ভালো করতে পারে না। আর ওই একটা কারণে কি হয় যে একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়ে যায়, যে এই কলেজগুলো থেকে ভালো ভালো কলেজগুলো থেকে স্টুডেন্ট চান্স প্রাপ্তির হার বেড়ে যায় কলেজে মানে ইউনিভার্সিটিতে, আর যারা আপছাপচা পড়ে যায় তারা তো পরীক্ষার হলে গিয়ে আটকে আছে অ্যাডমিশন টেস্টে। এই জন্য এখানে যদি 10 মিনিট একটা সুযোগ করে দিয়েছে তোমাদেরকে যে একদম প্রো লেভেলের লেকচারগুলো পাওয়ার জন্যে, সব ভাইয়ারাই তো অনেক সুন্দর ক্লাস নিচ্ছে, পাওয়ার জন্য এটা একটু ভালো করে আয়ত্ত করার ট্রাই করো, কারণ এটা তোমার জন্য অনেক ব্লেজিংস হিসেবে আসবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, তাও যাদের কাছে একটু কঠিন লাগতেছে সমস্যা নেই, আরও সহজ লাগবে, লেকচার 1 একটু কঠিন লাগার কথা, লেকচার 2 থেকে আরও সহজ লাগবে, তবে আমি এটাকে আরও সহজ করে দিচ্ছি। দেখো একদম সহজ করে দিচ্ছি তোমাদের কাছে, যারা আগে পর্যন্ত কঠিন লাগতো আমি এরপরের অংশ যেটা অ্যাকচুয়ালি যেই আবছা অংশ তোমরা বিভিন্ন জায়গায় পড়ো ওইটুকু বেসিক এগুলো বাদ দিয়ে ওইটুকু নিয়ে এখন আমরা আলোচনা করতেছি। দেখো তো এখানে যে শিফটটা আছে আমাদের কনিক পার্টে বা পরাবৃত্ত পার্টে 3টা কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা করা লাগে। পরাবৃত্ত 3টা জিনিস, একটা হচ্ছে পরাবৃত্তের রাশিমালা, এখান থেকে কোশ্চেন আসে রাশিমালা, আরেকটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, আর হচ্ছে ফোকাস দূরত্ব নির্ণয়, উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়।
এই তিনটে জায়গা থেকে সৃজনশীল কোশ্চেনগুলো হয়, ঠিক আছে। তো স্পেসিফিক আলোচনা করতেছি এখন তাহলে যে রাশিমালা, কারণ অনেকে যেহেতু ডিটেলস চাচ্ছ না, আই থিঙ্ক স্পেসিফিক আলোচনা করাই ভালো। রাশিমালা, সমীকরণ এবং ফোকাস দূরত্ব নির্ণয়, এই তিনটা পার্ট নিয়ে আমাদের ডিসকাশন পরবর্তী পার্টে করতে হবে। এখন রাশিমালা পার্টটা আমরা অনেকে মুখস্থ করছি কলেজে, অনেক বেশি মুখস্থ করি পড়ানোর সময়, কিন্তু আমি সবসময় বলি যে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, দেখে দেখে তোমার এটা হয়ে যাবে। রাশিমালা পার্টটা তুমি দেখে দেখে মোটামুটি লিখতে পারবা, এটা বিশ্বাস রাখো। সো সেটার জন্য মিলাও। এখানে আমরা যে কয়টা পয়েন্ট দেখতেছি, এখন একটারও কিন্তু নাম বলি নাই আমি, তাই না? যে এস বলছি, এম জেড বলছি, পি বলছি, তাই না? এগুলো বলছি, কিন্তু নাম বলি না। সো নামগুলো একটু বলি। নাম হচ্ছে এখন এই যে এস, এসকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। এস এর নাম হচ্ছে কি বলো? উপকেন্দ্র বা ফোকাস। এস এর নাম হচ্ছে ফোকাস, বাংলায় বলে উপকেন্দ্র। উপকেন্দ্র কেন বলা হয়? উপরাজা মানে কি? রাজার সদৃশ। উপবন, বনের সদৃশ, তাই না? সো উপকেন্দ্র কেন্দ্রের সদৃশ। কেন্দ্রের কনসেপ্টটা কি? কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র, এবং এক্ষেত্রে কেন্দ্র হতে এই যে আমাদের এখানকার দূরত্ব সবগুলা কি? দূরত্ব 100% সেম। আর উপকেন্দ্রের ক্ষেত্রে দূরত্ব সেম না, অনুপাত সেম। এই বিন্দু হতে, এস বিন্দু হতে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তুমি এখানে দেখতেছো, প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট শর্তে অনুপাত 100% সেম, এবং সেটা অনুপাতের ভ্যালু 1 আসে। সেটা আমরা ওই যে পাঠে দেখছিলাম, কনিকের ডেফিনেশনে উৎকেন্দ্রিকতা পাঠে দেখছিলাম। সো এখানে কেন্দ্রের ক্ষেত্রে দূরত্ব সেম, আর উপকেন্দ্রের ক্ষেত্রে দূরত্বের অনুপাতটা সেম, রেশিওটা সেম, কিন্তু ওই সেম ওয়ার্ডটা সেম আছে, বুঝছো না? সো এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট বলতে পারি। উপকেন্দ্র এই একটা কনসেপ্ট আছে যে কেন্দ্রের মতো আচরণ করে, কিন্তু এক্স্যাক্টলি কেন্দ্র না। উপকেন্দ্র কেন্দ্রের মতো আচরণ করে, কিন্তু কেন্দ্র না। কেন্দ্রের মতো আচরণ করবে, কেন্দ্র না। আচ্ছা, তো এই হচ্ছে উপকেন্দ্র নিয়ে কথা। এবং সেই উপকেন্দ্রের কেসটা যদি আমি y² = 4ax, এই যে শেপটাতে আমরা আসলাম, ওকে, যে শেপটার ইকুয়েশন এখন তুমি প্রমাণে পাইছো, তাই না? y² = 4ax, এই শেপের মধ্যে আমাদের এই যে ফোকাস বা উপকেন্দ্র, সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক তুমি দেখো কত সে পাইছো? a0। উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইছো a0। এরপর সেকেন্ডলি দেখো এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা সবচেয়ে বেশি বক্রতা পাইছে কোন বিন্দুতে? এই বিন্দুতে, তাই না? এই বিন্দুতে সবচেয়ে বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে, এবং এখানে টার্নিং পয়েন্ট, এখান থেকে এদিকে সোজা হয়, এদিকে যাওয়া শুরু করছে, আর এখান থেকে এদিকে আসা শুরু করছে। তো টার্নিং পয়েন্ট বা সবচেয়ে বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে এটা, এবং ওইটাকেই বলা হয় শীর্ষবিন্দু, যেখানে টার্নিং পয়েন্ট থাকে, যেটা শীর্ষে থাকে। এই জন্যে এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু। ওয়ার্ডগুলোর ব্যাখ্যা তোমাকে দিচ্ছি, আর কি চাও বলো? এই যে শীর্ষে যেটা স্থানাঙ্ক হতে হবে 0, 0 না? সো এই হচ্ছে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু, ওকে, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। ফোকাস লেন্থ, ফোকাস দূরত্ব, ফোকাস পয়েন্ট, ওকে, বা ফোকাল পয়েন্ট, এটা হচ্ছে উপকেন্দ্র, আর ভার্টেক্স বা শীর্ষবিন্দু, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু নিয়ে কথা, যেটা তুমি দেখেই বুঝছো। এটা কোঅর্ডিনেট কত? 0, 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, 0। দেন এই যে আমাদের লাইনটা আসছে, এই লাইনটাকে আমরা বলি দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স। দ্বিঘাক্ষ বা নিয়ামক, যে স্থির সরলরেখা যেটা নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, এত বেশি কথা, সব জায়গায় সেম নাম। ওই স্থির এক নির্দিষ্ট বিন্দু, তাকে এখন বলা হচ্ছে উপকেন্দ্র, তাই না? ফোকাস। আর একটা নির্দিষ্ট সরলরেখা কনিকের ডেফিনেশনে, সেটাকে আমরা এখন বলতেছি দ্বিঘাক্ষ রেখা, ওকে। সো দ্বিঘাক্ষ রেখা, দ্বিঘাক্ষ রেখা লিখে রাখো, দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখা, নিয়ামক রেখা। আচ্ছা, সো দ্বিঘাক্ষ রেখা বা নিয়ামক রেখা, তো ক্লিয়ার? সো দ্বিঘাক্ষ রেখার যে সমীকরণ সেটা তুমি জানো, x + a = 0, এবং দ্বিঘাক্ষ রেখার পাদবিন্দু, দ্যাট ইজ এটা, সেই পাদবিন্দু স্থানাঙ্ক -a0। দ্বিঘাক্ষ রেখার সমীকরণ সেটা তুমি দেখছো, x = a, এবং দ্বিঘাক্ষ রেখার পাদবিন্দু দ্যাট ইজ z, যেটার কোঅর্ডিনেট -a0, ঠিক আছে? কথা ক্লিয়ার? বলো ক্লিয়ার। আচ্ছা, তারপর উপকেন্দ্র হচ্ছে এটা, উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা যায় তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা যায় তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তাকে কি বলে বলো? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্র দিয়ে যে লম্ব ড্র করা যায় তাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, তো এই উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা একটু বলি। উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে, উপকেন্দ্রিক লম্ব, ওকে, আমি লিখে দিই উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, ওকে। তো এই উপকেন্দ্রিক লম্বের
প্রান্তবিন্দু, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, প্রান্তবিন্দু দুইটা, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু কয়টা? দুইটা। এবং সেই প্রান্তবিন্দুর কোঅর্ডিনেট, এই যে দূরত্ব এটা হচ্ছে এ না, এই দূরত্ব ডাবল 2a। তাহলে স্থানাঙ্ক দেখো, এক্স অক্ষের দিকে আসতো a একক, উপরের দিকে ওয়াই অক্ষের দিকে গেছে 2a, তার মানে এটাকে প্রকাশ করে l দ্বারা, a 2a, আর নিচে যখন আসবা l প্রাইম দ্যাট ইজ a, আর নিচের দিকে গেলে y এর মান নেগেটিভ -2a। তো এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, দ্যাট ইজ a 2a, a -2a। তো আমরা এখন যদি গোলায়া যায়, আমি খুব সহজ করে দিচ্ছি, দেখো একটু সহজ করে দিচ্ছি রাশিমালা পাটে। দেখছো, সহজ করার ক্ষেত্রে চারটা কোঅর্ডিনেট মানে চারটা স্থানাঙ্ক তোমার মনে রাখতে হবে। চারটা স্থানাঙ্ক মনে রাখতে পারলে রাশিমালার কাজ শেষ। খুব সহজ করে বলি, চারটা স্থানাঙ্ক মনে রাখতে পারলে রাশিমালার কাজ শেষ। তো চারটা স্থানাঙ্ক কি কি? ফার্স্ট স্থানাঙ্ক শীর্ষবিন্দু 0 0, কোন শেপের জন্য? y² 4x। আমার সাথে সাথে বলো, বসে বসে বলো, আমি শুনি না শুনি সমস্যা নাই, বসে বসে বলো। চারটা স্থানাঙ্ক, ফার্স্ট স্থানাঙ্ক একবার মুখস্থ হয়ে যাবে। প্রথম স্থানাঙ্ক শীর্ষবিন্দু, সেটা স্থানাঙ্ক 0 0, কোনটার জন্য? y² 4x। সেকেন্ড কোঅর্ডিনেট উপকেন্দ্র বা ফোকাস, যেটার কোঅর্ডিনেট a0, প্রকাশ করা হয় s দ্বারা, a0। তারপর দিকাক্ষ রেখার পাদবিন্দু z -a0, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু a2a, a -2a। এই চারটা স্থানাঙ্ক সবার মুখস্থ কিনা বলো? যে শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র a0, দিকাক্ষ রেখার পাদবিন্দু -a0, তারপর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু a2a -a, তারপর a -2a। ওকে, আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে এবার প্রমাণে আসি। দেখো, মানে তোমার যে মুখস্থ হয়েছে সেটা প্রমাণে আসে। দেখো, y² = 8x, তাহলে 4 × 2 × x লেখা যায়। তাহলে এর মানে এখানে বুঝতে পারছো 2। তাহলে এবার দেখে বলো, একদম এঁকে ফেলতে পারবা। এটা শেপটা এরকম, তাই না? এটা শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র এই যে a0, এর মান 2 2 0, তাই না? তারপর দিকাক্ষ রেখা, এটা তো x অক্ষ, y অক্ষ, x অক্ষ, তাই না? দিকাক্ষ রেখার পাদবিন্দু এই যে mz এর কেসে z এর স্থানাঙ্ক হবে -2 0, আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, তাই না? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু l, দ্যাট ইজ a, এর মান হচ্ছে 2, তাই না? a দূরত্ব হচ্ছে 2, আর এই দূরত্ব কত? 2a না, দ্যাট ইজ 4, আর l প্রাইম 2, -4। তুমি বলো, মুখস্থ কিচ্ছু নাই, কোনো মুখস্থ করা লাগবে না, দেখে দেখে তুমি পারবা যে 2 0 -2 0, চারটা স্থানাঙ্ক মুখস্থ করতে মানে বুঝে রাখতে বলতেছি। ক্লিয়ার আশা করি। এটা তো একটা এক্সাম্পলের জন্য দিলাম, y² 8x। তুমি সেকেন্ড এক্সাম্পল নাও, y² = 20x। তাহলে কি হবে? 20x হলে 4 × a এর মান 5 × x। তাহলে দেখেই বলো, শেষ, কাজ শেষ, কাজ শেষ। দেখেই বলো, x অক্ষ y অক্ষের কেসে উপকেন্দ্র কত? a এর মান কত? 5 5 0, শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু mz, z এর স্থানাঙ্ক হচ্ছে -5 0, এবং দিকাক্ষ রেখার প্রান্তবিন্দু এর মান 5, তাহলে 2a হচ্ছে 10, এর মান 5, 2a হচ্ছে -10। দেখে একটু বলো, দেখে একটু বলো তোমরা এই এক্সাম্পলটা ক্লিয়ারলি বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে এখনই কোশ্চেন দিচ্ছি। y² = 24x, এটার জন্যে এই যে স্থানাঙ্ক এস, তারপর ও, জেড, এল, এল প্রাইম, এটা স্থানাঙ্ক কি? কমেন্টে তাড়াতাড়ি জানো, দ্রুত দ্রুত একটু জানো, কমেন্টে লেখো। আর বুঝছো কিনা একটু জানো কমেন্টে। কোন বইতে কীরকম সূত্র সেগুলো এখন দেখার দরকার নাই, যেভাবে পড়াচ্ছি সেটা একটু ভালো করে পড়ো। চিত্র আঁকতে পারলে তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, লেখার জন্য তো সময় দিলাম এখন। জুনায়েদ সাকি,
ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সহজ করে শেষ করে দিচ্ছি আজকের লেকচার এই পর্যন্তই। তোমাদের যেহেতু 4টা ক্লাস আছে, দেখো স্লাইডগুলো একটু সবাই মনোযোগ দাও। হ্যাঁ, পরাবৃত্ত শেপের স্লাইডগুলো দেখো, স্লাইডগুলো ছবি তুলে নাও, স্ক্রিনশট নাও। এই যে ফার্স্ট স্লাইড পাইছো, ওকে, স্ক্রিনশট, ডান, তাই না? সেকেন্ড স্লাইড, ওকে, অ্যান্ড দ্য লাস্ট স্লাইড। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। হ্যাঁ, এই স্লাইডে পড়াবো, নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।